এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখা শুরু করেছে বা করেছেন তাদের প্রত্যেকের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত এবং বরকত নাজিল হোক। আমি ফাহাদ। আমাদের স্কুলের এই ভিডিওটাতে সাধারণ বিজ্ঞান বইয়ের একটা অধ্যায় যেটার নাম হচ্ছে প্রাত্যহিক জীবনে বিদ্যুৎ, এটা নিয়ে আলাপ করব এবং এই টপিকগুলো হচ্ছে মূলত আলোচিত কন্টেন্ট বা মেইন কন্টেন্ট বলা যায়। তো সাধারণ বিজ্ঞানের এই অধ্যায়টা শুরু করার আগে ছোট্ট মানে 1 মিনিটের মতন করে একটা বলে নেই যে এটা কনফার্ম যে যারা এই সাধারণ বিজ্ঞান বইটা পড়েছে ক্লাস 9-10-এর বইটা, তারা অফকোর্স ক্লাস 8-এর যে বিজ্ঞান বইটা আছে সেটা পড়ে এসেছে। তার মানে ক্লাস 8-এর বিজ্ঞান বইটা যে অন্তত পড়ে আসছে তার কাছে এসে এই অধ্যায়টা বোঝা বা এই অধ্যায়টাকে ভালো মতো জানা কোনো কঠিন কিছু হবে না। সেই ধারাবাহিকতায় চিন্তা করে কথা বলতে হবে, ভাবতে হবে। এখন কেউ যদি এই টপিকগুলোর কোনো একটা বলে আমি তো এটা শুনি নাই, তাহলে ধরে নিতে হবে তার আগের যেই গ্যাপটা আছে সেই গ্যাপটা ফিল আপ করে এরপরে সামনে চিন্তা করতে হবে। তো একটু বলি, অধ্যায়টার নাম প্রাত্যহিক জীবনে বিদ্যুৎ। তার মানে আমরা এখানে ইলেকট্রিসিটি নিয়ে কথা বলবো। যেহেতু আমরা জানি বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট, আমরা এটাকে বলছি কারেন্ট, আর আমরা আরেকটু ভালো শব্দে বলতে পারি যে ইলেকট্রিসিটি। বিদ্যুৎ প্রবাহ নিয়ে কথা বলতে হবে। তো কি আছে এই অধ্যায়ে? প্রথমে তড়িৎ বর্তনীর কিছু প্রতীক। এখন প্রতীকের বিষয়ে যদি আমি বলি, আগে চিন্তা করতে হবে যে তড়িৎ বর্তনী কি। হ্যাঁ, আমি যখন শব্দটা বলছি বর্তনী, তখন আমাকে মনে রাখতে হবে এটার ইংরেজিটা হচ্ছে সার্কিট। তো সার্কিট মানে কি? সার্কিট মানে হচ্ছে যে আমি কোনো একটা জায়গা থেকে স্টার্ট করেছি, কোনো একটা জায়গায় এন্ড হয়েছে। তো যেভাবে স্টার্টিং মানে স্টার্টিং থেকে এন্ডিং, আবার এন্ডিং থেকে স্টার্টিং, অর্থাৎ একটা জায়গা থেকে ঘুরে আবার সেই জায়গাটাতে আসা, এই যে একটা কমপ্লিট প্যাথওয়ে বা একটা সম্পূর্ণ রাস্তা, এটার নাম বর্তনী। হ্যাঁ, এটার নাম বর্তনী। ইংলিশে আমরা বলি ইলেকট্রিক সার্কিট। তো সার্কিট মানে কি? তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বিদ্যুৎ বর্তনী বলে। বিদ্যুৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বিদ্যুৎ বর্তনী বলে। তো এখন এই বিদ্যুৎ বর্তনী আমরা কি এভাবে আঁকাবো? না, বিদ্যুৎ বর্তনী আঁকানোর কিছু প্রতীক আছে, যে প্রতীকগুলো আমাদেরকে জানতে হবে। সেই প্রতীকগুলো কি কি? যেমন আমি যদি বলি এটা হচ্ছে কোষ, কোষ এটাকে কোষ বলে, যার মানে বিদ্যুৎ উৎস। তো বিদ্যুৎ উৎসের দুইটা প্রান্ত আছে। ক্লাস 8-এ ডেফিনেটলি তোমরা ব্যাটারি পড়েছো, এটা আছে একটু পরে। এই ব্যাটারির মধ্যে কি থাকে? এই ব্যাটারিটা হচ্ছে একটা বিদ্যুৎ উৎস। এই বিদ্যুৎ উৎসটা থাকে এবং এখান থেকে পজিটিভ নেগেটিভ একটা পার্ট থাকে, সেখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়। অর্থাৎ এটা একটা বিদ্যুৎ উৎস যেখান থেকে ইলেকট্রন নির্গত হবে। হ্যাঁ, তো এটাকে যখন আমরা সার্কিটের বা বিদ্যুৎ প্রবাহে বা বিদ্যুৎ সার্কিটের মধ্যে আমরা ইনসার্ট করব, তখন এখান থেকে ইলেকট্রিক ফ্লোটা হবে। তো এটার যে চিহ্ন প্লাস মাইনাস, এটা দিয়ে আমরা বুঝি এটা একটা বিদ্যুৎ কোষ। যখন অনেকগুলো কোষকে আমরা একসাথে করব, তখন এটা আমাদের হবে ব্যাটারি। সো পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে ব্যাটারি। এবার আমরা যখন এখানে আঁকাবো যে পরিবাহী তার, আমরা একটা সোজা তার দিব, এটা হচ্ছে পরিবাহী তার। আমরা যখন একটা তারের সাথে আরেকটা তারকে এইভাবে লাগাবো, তখন এটা মনে হবে যে দুইটা সংযুক্ত তার। কিন্তু যখন আমরা এই তারটাকে এইভাবে আঁকাবো, তখন এটা মনে হবে যে তারটার সাথে সংযোগ হয় না। অর্থাৎ বিষয়টা এমন হয়েছে যে এটা তার, এটা তার, এটার উপরে এমন হয়েছে। তো এটা একটা সংযোগহীন তার হিসাবে আমরা সার্কিটটাকে, এই চিত্রটাকে আঁকাবো। তাহলে এটা সংযুক্ত তার, এটা সংযোগবিহীন তার। এরপরে আমরা যদি সুইচ চিন্তা করি, সুইচ, তাহলে সুইচের ক্ষেত্রে এরকম হবে যে এখান থেকে এইরকম সুইচ হচ্ছে এটা একমুখী সুইচ। আর যদি এইরকম হয় তাহলে এটা হচ্ছে দ্বিমুখী সুইচ। অর্থাৎ এই সুইচের ক্ষেত্রে হয় এই সুইচটা যদি এই পাশে যুক্ত হয় তাহলে ওইটা ওই সার্কিটটা মেনটেন করবে, এই সুইচটা যদি এখানে যুক্ত হয় তাহলে এই সার্কিটটা মেনটেন করবে। আমরা সুইচকে এইভাবে লিখতে পারি, এটাও সুইচ। আবার শুধু একটা সোজা দাগ দিয়েও হয়, কিন্তু ইউজুয়ালি আমরা এখানে এইভাবে আমরা বুঝবো যে এটা হচ্ছে একটা একমুখী সুইচ, এটা দ্বিমুখী সুইচ। তো সুইচ শব্দটার মানে কি? SWITCH। সুইচ মানে হচ্ছে পরিবর্তন করা, সুইচিং।
তো আমরা যখন আমাদের বাসাবাড়িতে যে সুইচগুলো থাকে সেখানে আমরা ক্লিক করে কি করি, কোনো একটা ইলেকট্রিক যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো ওপেন করি, মানে আইদার আমরা বাতি জ্বালাচ্ছি অথবা ফ্যান চালাচ্ছি। তো যখন আমরা ফ্যান চালাই তখন আমরা যেই অংশটাতে চাপ দিচ্ছি আমরা সার্কিটটাকে মেনটেন করছি। তো সুইচ হচ্ছে একটা এক্সটার্নাল কন্ট্রোলার, যে আমি সুইচ অন করে ফ্যান চালাচ্ছি, সুইচ অফ করে ফ্যান অফ করলাম। সো এই ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে যদি একমুখী হয় তাহলে একটা হবে, আর যদি দ্বিমুখী হয় তাহলে দুইটা হবে। তাহলে একমুখী সুইচ, এটা দ্বিমুখী সুইচ। সুইচের হিসাব গেল। এরপর যদি আমরা রোধ চিন্তা করি, রোধ এই যে এইরকম ভাবে যেই জিগজ্যাগ তার বা জিগজ্যাগ অংশটা বোঝানো যায়, এটা হচ্ছে রোধ। তো রোধ ইংরেজি কি? রোধ মানে হচ্ছে বাধা। তো এটার ইংরেজি হচ্ছে রেজিস্ট্যান্স। রোধের ইংলিশ হচ্ছে রেজিস্ট্যান্স। আর যদি আমরা এইরকম করে দেই, এরকম একটা রোধ দিলাম আর এইখানে একটা অ্যারো চিহ্ন দিলাম, এটা মানে বোঝায় পরিবর্তনশীল রোধ। অর্থাৎ রোধটা পরিবর্তিত হতে পারে, বাধার মানটা পরিবর্তন হতে পারে। এটাকে বলে রিওস্ট্যাট। এটাকে বলে রিওস্ট্যাট। রিওস্ট্যাট। আচ্ছা, এবার আমরা যদি বাতিকে বোঝাতে চাই তাহলে আমরা বাতি বোঝানোর জন্য সার্কিটের মধ্যে আমরা কি কি করতে পারি? বাতি বোঝানোর জন্য আমরা বলতে পারি যে এইটা এইভাবে দিতে পারি, যেটা হচ্ছে বাতি। আবার আমরা বাতিকে বোঝানোর জন্য এরকম একটা ক্রস চিহ্ন দিতে পারি, যেটা বৈদ্যুতিক বাল্ব বোঝাবে। এছাড়া আবার আমরা যদি ভোল্টেজ, এসি এবং ডিসি ভোল্টেজ বা এসি উৎস বা ডিসি উৎস, তোমাদের নিঃসন্দেহে মনে রাখা উচিত যে আমাদের যে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহটা আছে এটা দুই ধরনের। একটা হচ্ছে এসি, যেটাকে অল্টারনেটিং কারেন্ট বলে। অল্টারনেটিং কারেন্ট, আমাদের দেশে যে এসি আমরা ব্যবহার করছি বা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। আর একটা হচ্ছে ডিসি, যেটাকে ডিরেক্ট কারেন্ট বলে, অর্থাৎ সে সময়ের সাথে তার দিক পরিবর্তন হয় না। তো ডিসি উৎস এবং এসি উৎসের মধ্যে মাথায় রাখতে হবে, যদি এইরকম কোন একটা চিহ্ন আসে, এইরকম, যেটা হচ্ছে দিক পরিবর্তন করছে, এইটাকে বলা হবে এসি ভোল্টেজ বা এসি সোর্স, অল্টারনেটিং কারেন্ট। আর ডিসিতে কোনো পরিবর্তন হবে না। এছাড়া আমরা যদি বৈদ্যুতিক যন্ত্রগুলোকে চিন্তা করি, যেগুলো দিয়ে আমরা মাপি, যেমন হচ্ছে আমরা কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাপার সময় যে যন্ত্র ব্যবহার করি, এটার নাম হচ্ছে অ্যামিটার। তাহলে অ্যামিটারকে আমরা এ দিয়ে বোঝাতে পারি, এটা অ্যামিটার। যদি আমরা এইভাবে লিখি তাহলে এটা হচ্ছে ভোল্ট মিটার, যেটা দিয়ে আমি বিভব পার্থক্য মাপবো, ভোল্ট মিটার। আর যদি এখানে জি থাকে তাহলে এটা হচ্ছে গ্যালভানোমিটার। তো গ্যালভানোমিটার দিয়ে বিক্ষেপ মাপা যায়, অর্থাৎ কোনো একটা বর্তনীতে যদি খুব কম সময়ের জন্য খুব কম পরিমাণ বিদ্যুৎ হঠাৎ করে চলে আসে তাহলে এটা বিক্ষিপ্ত হবে। তখন ও আমাকে বোঝাবে যে এই মিটারটা বা গ্যালভানোমিটারটা, যে এই সার্কিটে কোনো কারেন্টের প্রেজেন্স ছিল কিনা। তো এটা হচ্ছে অ্যামিটার, যেটা দিয়ে আমরা বিদ্যুৎ প্রবাহ মাপি, এবং বিদ্যুৎ প্রবাহ আমরা যে এককে পাবো সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। তা যেমন 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার এইরকম। আর এটা হচ্ছে ভোল্ট। তো ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের একক বা পটেনশিয়াল ডিফারেন্সের একক। সুতরাং এখানে আমরা কিছু প্রতীক দেখলাম। এই প্রতীক তোমরা যারা ক্লাস 9-এ অথবা 10-এ এই ভিডিওটা দেখে বা এই ভিডিওটা দেখার আগে অধ্যায়টা পড়েছো, এই চিত্রগুলো তোমাদের পারতেই হবে, মানে মনে রাখতেই হবে। এগুলো এসেনশিয়াল, এসেনশিয়াল। হ্যাঁ, সো এটা বাল্ব, এটা হচ্ছে পরিবাহী তার, সংযুক্ত তার, সংযোগহীন তার, এটা হচ্ছে ব্যাটারি, সুইচ, এটা ব্যাটারি বা এটাকে সরি এটা হচ্ছে কোষ, এটা হচ্ছে ব্যাটারি, এটা সুইচ, একমুখী সুইচ, দ্বিমুখী সুইচ, এটাও সুইচ, এটাও সুইচ। সেগুলো আমরা কখন ব্যবহার করব? যখন আমরা সার্কিটটা আঁকাবো। এটা রোধ এবং এটা হচ্ছে পরিবর্তিত রোধ বা পরিবর্তনশীল রোধ, যেটাকে আমরা রিওস্ট্যাট বলছি। তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো এগুলো মাথায় রাখার জন্য তোমাদের যেটা করতে হবে প্র্যাকটিস। আরেকটা জিনিস বলে দিই, যদি কখনো এইরকম দেখো যে ধরো যে এইরকম, তাহলে তখন বুঝে নিবা এটা হচ্ছে ভূসংযোগ তার বা আর্থ তার,
যেটা হচ্ছে মাটির সাথে যুক্ত হয়েছে, এটা ভূসংযোগ তার, আর্থ তার। এটা মাটির সাথে সংযুক্ত একটা তারকে বোঝাবে, যেটা হচ্ছে যেহেতু পৃথিবী হচ্ছে একটা বিশাল বড় একটা গোলক যেখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে, সুতরাং পৃথিবীর সাথে যদি কোনো তারকে সংযুক্ত করা হয় টোটাল যত কারেন্টই আসুক সেটা পৃথিবীতে চলে যাবে। সুতরাং এটা এইভাবে এই সাইনটা দিয়ে বোঝানো হয়। প্রথমে কি করতে হবে, প্রথমে একটা বড় দাগ, তারপরে তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, এইভাবে ছোট করে এটাকে যখন দিব, এটা হচ্ছে ভূসংযোগ তার। মনে থাকবে? তাহলে এই হচ্ছে তড়িৎ বর্তনীতে যে সকল চিত্র আঁকাতে হয় তাদের একটা ছোট্ট নমুনা। তাহলে বর্তনী কি? আবারও বলছি, বিদ্যুৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বিদ্যুৎ বর্তনী বলে। এবং বর্তনীটা কমপ্লিট করার জন্য আমাদের এই চিত্রগুলো লাগবে। তাহলে আমরা এগুলো কিভাবে ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করার জন্য একটা বুদ্ধি লাগবে। বুদ্ধিটা হচ্ছে যে আমরা একটা সার্কিট আঁকাবো। মনে করো তোমাদেরকে যদি কোনো টিচার হঠাৎ করে বলে যে এই অমুক ক্লাসে তুমি কি সার্কিট আঁকতে পারো, কিরকম ভাবে সার্কিট আঁকতে হয়, তখন স্যারকে বলবো জি স্যার পারি। সেটা হচ্ছে এইরকম ভাবে একটা ব্যাটারি আঁকাতে হবে, ব্যাটারির সাথে আমি একটা সুইচ দিব। তো সুইচ দেওয়ার সাথে সাথে তুমি যদি এখানে একটা বাতি দিতে চাও তাহলে বাতি দিতে পারো, তুমি যদি এখানে রোধ দেখাতে চাও রোধ দেখাতে পারো। এরপরে তুমি যদি চাও যে না এখানে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এটাও মাপা যাবে, তাহলে এখানে একটা অ্যামিটার দিতে পারো, অ্যামিটার। এবং এখানে যদি বিভব পার্থক্য মাপতে হয় তাহলে একটা ভোল্টমিটার এখানে সংযুক্ত করে দিতে পারো। সো ভি ফর ভোল্টমিটার, এ ফর অ্যামিটার। এটা খুব সহজে খুব স্বাভাবিকভাবে একটা সার্কিট আঁকানো হলো। কিন্তু এই সার্কিটটা কি এখন চলবে না? কেন? কারণ সুইচটা অফ করা। সুইচটা অন করলে কি হবে, এই চিত্রটা আসলে এরকম হবে যে এই সুইচটা এটার সাথে লাগানো থাকবে। যখন এটা টাচ হবে তখনই মনে করতে হবে যে হ্যাঁ এখন সার্কিটটা অন আছে, অর্থাৎ সুইচটা ক্লোজ হয়েছে, সো ইটস কন্টিনিউইং। সো এটাকে বিদ্যুৎ বর্তনীর একটা সাধারণ চিত্র বলে আমরা আঁকতে পারি, বর্তনী। এবার এই যে বর্তনীতে আমরা চিত্রগুলো আঁকালাম, এখানে মাথায় রাখতে হবে যে এটা কয় ধরনের, বা এই বিষয়টাকে কিভাবে চিন্তা করতে হবে। এটা দুই ধরনের, হ্যাঁ দুই ধরনের। নাম্বার ওয়ান, একটা হচ্ছে শ্রেণী বর্তনী, শ্রেণী বর্তনী। এগুলো তোমরা অবশ্যই ক্লাস 8-এ পড়েছো, স্ট্যান্ডার্ড 8 লেভেলে পড়া হয়েছে। নাম্বার টু হচ্ছে সমান্তরাল বর্তনী, সমান্তরাল বর্তনী। এখন শ্রেণী, এটার ইংরেজি হচ্ছে সিরিজ, সিরিজ। সো আমরা শ্রেণীকে বলবো এটা হচ্ছে সিরিজ, এবং এই সমান্তরাল হচ্ছে প্যারালাল, প্যারালাল। শ্রেণী সিরিজ এবং সমান্তরাল হচ্ছে প্যারালাল। প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো যে কোনটা শ্রেণী এবং কোনটা প্যারালাল? যেমন তোমাদের বইয়ে যেরকম একটা ছবি দেওয়া আছে, ধরো ছবিটা দেওয়া আছে এরকম যে একটা ব্যাটারি, যে এটা একটা ব্যাটারি, ব্যাটারির এটা হচ্ছে পজিটিভ পার্ট, এটা নেগেটিভ পার্ট। সাধারণত আমরা যে পেন্সিল ব্যাটারি ব্যবহার করি সেটার ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট, ঠিক আছে? তো তোমাদের বইয়ের মধ্যে একটা চিত্র আছে এরকম যে এটা একটা ভোল্টমিটার, এই ভোল্টমিটারে একটা রিডিং আছে যে এরকম একটা রিডিং, এখানে একটা কাঁটা আছে। সুতরাং এই কাঁটাটা 1 2 3 4 5 দেখায়। তো এটার সাথে আমি যখন এটাকে যুক্ত করব তখন ও আমাকে 1.5 ভোল্ট শো করবে, কারণ এটা হচ্ছে 1.5 ভোল্টের ব্যাটারি। এখন আমি যদি দুইটা ব্যাটারি যুক্ত করি, দুইটা ব্যাটারি যুক্ত করি, তাহলে ঘটনা কি হবে? দেখুন এখানে যদি আমি একটা ভোল্টমিটারকে যুক্ত করি তাহলে ও আমাকে এখানে যুক্ত করলে এটা 1.5, এইটাও 1.5, ও আমাকে কত দেখাবে? টোটাল 3 ভোল্ট। আমি যদি তিনটা ব্যাটারি যুক্ত করি তাহলে আমাকে দেখাবে 4.5 ভোল্ট, 4.5 ভোল্ট। তো এখন এই যে আমরা এইভাবে যুক্ত করলাম, এটা কিভাবে যুক্ত করলাম? একটার পর একটা। তো একটার পর একটা যুক্ত করার কারণে এখানে ভোল্টেজের পরিমাণটা বেড়ে গেছে। এটা হচ্ছে শ্রেণী বর্তনী বা শ্রেণী সংযোগ বা শ্রেণী সমাবেশ বা সিরিজ কানেকশন, একটার পর একটা। কিন্তু এটা যখন প্যারালাল হয় তখন কেমন হবে? প্যারালাল হলে, যদি প্যারালাল চিন্তা করি তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে, প্যারালাল হতে গেলে ধরো আমি যদি ব্যাটারিগুলোকে এইভাবে লিখতাম যে এটা ব্যাটারি,
এইটা আরেকটা যুক্ত হয়েছে এটার সাথে, আরেকটা এইভাবে যুক্ত হয়েছে। তো আমি যত ব্যাটারি এখানে লাগাই না কেন, হ্যাঁ, প্রত্যেকটার যদি একটা কমন পয়েন্ট থাকে, এটারও যদি একটা কমন পয়েন্ট থাকে যে এটা যুক্ত হয়েছে এখানে, এটা যুক্ত হয়েছে এখানে, প্রত্যেকটার একটা কমন পয়েন্ট যদি থাকে, তখন এগুলো সব 1.5 হওয়া সত্ত্বেও এই টোটাল যে ভোল্টমিটারের যে হিসাবটা আসবে, এই ভোল্টমিটারটা আসবে 1.5। এটাকে সমান্তরাল সংযোগ বলা হয়, মানে প্রত্যেকটার পজিটিভ সাইড একটা প্রান্তে, প্রত্যেকটার নেগেটিভ সাইড একটা প্রান্তে। এইভাবে যদি আমরা কানেকশনটা দিই, এটাকে বলা হবে সমান্তরাল। এবং মাথায় রাখতে হবে, আমাদের বাসা বাড়িতে যে কানেকশনটা দেওয়া হয় সেটা এই সমান্তরাল সংযোগ। কেন বলছি, যদি আমরা রোধ দিয়ে দেখাই, তাহলে আমরা এরকম ভাবে দেখাতে পারবো, রোধ দিয়ে যে এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ। সো এই রোধগুলা যখন আমি একটা সার্কিটের সাথে কানেক্টেড করলাম, তখন এই রোধগুলা কিভাবে যুক্ত আছে, খুব সহজে বলা যায় এটা সমান্তরাল সংযোগে যুক্ত আছে। এখন এটা যদি একটা বাতি হইতো, এটা একটা ফ্যান হইতো, আর এটা একটা বাতি হইতো। আর যদি আমি এটা সিরিজে আঁকাতাম, বিষয়টা এরকম হইতো। এখন চিন্তা করো, এখানে কিন্তু সুইচ একটা, তো এই সুইচটা যদি আমি অফ করে দেই, এই তিনটা বাতি একসাথে নিভে যাবে, যেটা আমাদের বাসাবাড়ির জন্য অসুবিধাজনক। আমি যদি ঘরে ঢুকে গেস্ট রুমের বাতি অন করি আর সব বাতি, ঘরের সব বাতি জ্বলে গেছে, ওয়াশরুমের বাতিও জ্বলে গেছে, এটা একটা সমস্যা। তাহলে আমরা কি চাই? আমরা চাই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়ালের জন্য একটা ইন্ডিভিজুয়াল সুইচ থাকবে। আমি এটার ফ্যান চালাবো, বাতি চালাবো না, আবার এই বাতি জ্বলবে, ওই বাতি জ্বলবে না, আমি এরকম চাই। তাহলে আমার এই ধরনের কানেকশন মেনটেন করতে হবে। কিভাবে? আমি যদি এখানে ইন্ডিভিজুয়াল একটা করে সুইচ বসাই, তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহটা চলবে। তো এটা অন আছে, এটা চলবে, এই দুইটা অফ আছে, আবার এই দুইটা অন আছে, এটা অফ আছে, তাহলে এই দুইটা চলবে, এটা চলবে না, কিন্তু সার্কিট কিন্তু অন আছে। এইখানে কি হবে? এই সার্কিট যদি অফ থাকে, তাহলে এই তিনটাই বন্ধ হয়ে যাবে। এই কারণে বাসাবাড়ির জন্য সমান্তরাল বর্তনী ব্যবহার সুবিধাজনক। মনে থাকবে? আচ্ছা, যদি সমান্তরাল বর্তনী সুবিধাজনক হয়, সেই সুবিধাজনক কেন হয়, পরীক্ষা যদি প্রশ্ন আসে, সুন্দর করে চিত্র এঁকে অ্যান্সার করবা। ওকে, এরপরে দেখো দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা, সেটার নাম হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারির বিষয়টা কি? এই ব্যাটারি কিন্তু ক্লাস 8-এ তোমরা অলরেডি পড়েছো যে ব্যাটারিটা আসলে কিরকম হয়। একটা ব্যাটারিতে কি থাকে, আমি যদি বলি, তোমরা একটু মাথায় রাখবা যে একটা ব্যাটারিতে এই যে চারপাশে কিসের আবরণ থাকে জানো? দস্তার আবরণ। দস্তা, এটা কি বাঁকা হয়ে গেল নাকি? আচ্ছা, দস্তার আবরণ থাকে। তো এই দস্তার আবরণটা কি হিসাবে কাজ করে? দস্তার আবরণটা অ্যানোড হিসাবে কাজ করে, অ্যানোড। এখন আমি বললাম যে এটা কিভাবে এটার ভিতরে কাজ করছে। এই যে বাইরে যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি জিঙ্কের আবরণ বা দস্তার আবরণ, যেটাকে আমরা জিঙ্ক বা দস্তা বলি। আমি ক্লাস 8-এর একটা বই, সাধারণ বিজ্ঞান বইয়ের যে একটা অধ্যায় আছে বিদ্যুৎ, এটা নিয়ে আছে, এই পড়া নিয়ে আছে, ওইখানে আমি পুরো ব্যাটারিটা কি পুরোটা আলাপ করেছিলাম। এখানে আলাপ করছি না, একটু করে বলে দিই। আর এটার ভিতরে একটা কালো দণ্ড থাকে, সেটা কি? সেটা হচ্ছে কার্বন বা গ্রাফাইট। তো এটা এমন ভাবে থাকবে যেন এটাকে স্পর্শ না করে। তাহলে এই কালো যে গ্রাফাইটটা, এই কালো গ্রাফাইটটা হচ্ছে ক্যাথোড। কিভাবে? এই যে অ্যানোড, এই জিঙ্ক, এটা অ্যানোড হিসাবে কাজ করছে, এটা ক্যাথোড হিসাবে কাজ করছে। আমি একটু করে বলে দিই, জিঙ্ক ইলেকট্রন দেয়। তো জিঙ্ক ইলেকট্রন দিলে সে জিঙ্ক 2টা প্লাস হবে, কারণ সে 2টা ইলেকট্রন দিয়েছে। তোমাদের মনে রাখতে হবে যে স্বাভাবিকভাবে একটা পরমাণু, তার ভিতরে যতটা ইলেকট্রন এবং প্রোটন থাকে, ঠিক সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে। এই কারণে ও হচ্ছে নিরপেক্ষ, নিউট্রাল, কোনো চার্জ থাকে না। কিন্তু যখন 2টা ইলেকট্রন দিয়ে দিল, মানে এটা অ্যাকচুয়ালি কিরকম,
জিঙ্ক দুইটা ইলেকট্রন দিয়ে দিল, মাইনাস দুইটা ইলেকট্রন দিয়ে দিল, এই জন্য এটা আমি জিঙ্ক দুইটা প্লাস লিখলাম। কারণ ওর দুইটা প্লাস বেশি হয়েছে, কারণ ওর দুইটা ইলেকট্রন দিয়ে দিয়েছে। আমরা জানি ই নেগেটিভ এটা হচ্ছে ইলেকট্রনকে বোঝায়, তাহলে দুইটা ইলেকট্রন যদি ও দিয়ে দেয় তাহলে ওর দুইটা প্লাস বেড়ে যাবে। যেমন কি আগে ওর 12টা ইলেকট্রন ছিল, 12টা প্রোটন ছিল, তো এখন ওইখান থেকে যদি দুইটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে ওর ইলেকট্রন হবে 10টা আর প্রোটন হবে 12টা। তো প্রোটন তো পজিটিভ, তাহলে এখানে ব্যালেন্স করলে কয়টা পজিটিভ বেশি? দুইটা, এই কারণে দুইটা হবে। তো জিঙ্ক দুইটা ইলেকট্রন দিয়ে দিল, এই কারণে আমরা মাইনাসটাকে এখানে লিখি না, এটাকে যখন আমরা ওই পাশে লিখি তখন এটা প্লাস হয়ে যাবে, এই জন্য এটা বাদ হয়ে আমরা এখানে +2 ইলেকট্রন লিখি, এটা আমরা এইভাবে লিখি। তাহলে এই যে দুইটা ইলেকট্রন দিয়ে দিল, সেই দুইটা ইলেকট্রন কিন্তু এই কার্বন দণ্ডের মাধ্যমে সার্কিটে চলে যাবে। তো যেহেতু এখানে ক্যাথোড ইলেকট্রনটাকে ক্যারি করছে আর এই মাঝখানে থাকে অনেক জেল, এই জেলগুলোর মধ্যে কি থাকে জানো? এই জেলগুলোর মধ্যে থাকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, হ্যাঁ, কার্বন গুঁড়া এবং পেস্ট থাকে, স্টার্চের দ্রবণের পেস্ট থাকে। একটা ব্যাটারি ভাঙলে দেখা যায় যে ভিতরে পুরোটা কালো হয়ে গেছে, এবং এই ব্যাটারিগুলোর যে ভোল্টেজ সেটা সাধারণত থাকে 1.5 ভোল্ট। একটু আগে আমি আলাপ করেছি 1.5 ভোল্ট, 1.5 ভোল্টের ব্যাটারি, পেন্সিল ব্যাটারি যেটাকে বলে। আবার ব্যাটারির আবার দেখবে সাইজ থাকে, একটু বড় ব্যাটারি, মোটা ব্যাটারি। আবার আমরা ঘড়িতে বা ক্যালকুলেটরে যে ব্যাটারি ব্যবহার করি সেগুলো আবার একটু কিন্তু চ্যাপ্টা হয়, সেখানের ম্যাটেরিয়ালগুলো একটু আলাদা। তো ব্যাটারিগুলো যদি মনে করো ডেস্কটপ হয় তাহলে ওই ঘড়ির ব্যাটারিগুলো হবে ল্যাপটপ, কিন্তু ফাংশনগুলো মোটামুটি প্রায় সেম। তো এগুলো হচ্ছে কি ব্যাটারি, তোমাদের বইয়ের মধ্যে ব্যাটারির ব্যাপারে লেখা আছে। এরপরে যদি একটু খেয়াল করো, আমাদের পরের টপিকটা হচ্ছে হাউস ওয়্যারিং। এটা খুব মজার একটা জিনিস। হাউস ওয়্যারিং কি? হাউস ওয়্যারিং হচ্ছে যে কিভাবে বাড়িতে ইলেকট্রিক কানেক্টিভিটি দেওয়া হয়। তোমাদের বইয়ে একটা চিত্র দেওয়া আছে যেখানে জটিলভাবে বোঝানো হয়েছে কি হচ্ছে না হচ্ছে। আমি একটু সহজ করে বলি। হাউস ওয়্যারিং মানে হচ্ছে যে একটা বাসা বাড়িতে কিভাবে তারের বিন্যাসটা হবে। প্রথমে সার্কিট ব্রেকার, হ্যাঁ, সার্কিট ব্রেকার হচ্ছে, তার আগেও একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এটা আসলে তড়িৎ ক্ষমতার মধ্যে ব্যাখ্যা করব, যেটাকে ন্যাশনাল গ্রিড বলে। ন্যাশনাল গ্রিড বা জাতীয় গ্রিড। এই জাতীয় গ্রিড বা ন্যাশনাল গ্রিড মানে হচ্ছে এমন যে ধরো যে পুরা বাংলাদেশের মধ্যে একটু চিন্তা করো যে ধরো যে 1 2 3, ধরো এটা একটা দেশ, 3টা পাওয়ার স্টেশন আছে। পাওয়ার স্টেশন মানে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এখন এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন হয়, ধরো এখানে উৎপন্ন হয় 200 মেগাওয়াট। কেন চিন্তা করতে হবে মেগাওয়াট কি জিনিস? মেগাওয়াট, আচ্ছা একটু বলছি। এখানে ধরো উৎপন্ন হয় 700 মেগাওয়াট, এখানে ধরো উৎপন্ন হয় 1000 মেগাওয়াট। তো এখন এই 3টা উৎপাদন কেন্দ্র যতটুকু উৎপাদন করতে পারে সে সেখান থেকে সারা বাংলাদেশে তার গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ পৌঁছে দেয়। তো ধরো এই বিদ্যুৎ পৌঁছে দিলে ওই সকল এলাকায় আরেকটা সাব স্টেশন লাগে। সাব স্টেশনগুলো হচ্ছে, ধরো লাল কালি দিয়ে বলে যে এটা হচ্ছে সাব স্টেশন, এটা সাব স্টেশন, এটা সাব স্টেশন, এটা সাব স্টেশন। তো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে এই সাব স্টেশনে আগে বিদ্যুৎ পৌঁছায়। তো পৌঁছায়, এরপরে ওরা মনে করো যে এটা একটা গ্রাম, এটা একটা গ্রাম, এটা একটা এলাকা, এটা একটা এলাকা, এখানে একটা এলাকা, এখানে একটা এলাকা, বিভিন্ন এলাকায়, প্রত্যেকটা এলাকায় কি পরিমাণ মানুষ কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে তার একটা হিসাব থাকে। তো হিসাব থাকলে সে কি করে, এই সাব স্টেশন থেকে নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন বা বিদ্যুৎ সে হচ্ছে তার এলাকাগুলোতে পাঠায়, প্রত্যেকটা সাব স্টেশনে। এবং এই যে সাব স্টেশন থেকে এলাকাগুলোতে যে পাঠায় এটার কিন্তু একটা হিসাব থাকে। এই যে সিস্টেমটা, এটাকে বলা হয় ন্যাশনাল গ্রিড।
যে পাওয়ার স্টেশন বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ দেওয়ার জন্য প্রত্যেকটা পাওয়ার স্টেশন পরস্পরের সাথে একটা কানেকশনের মধ্যে থাকে এবং কি পরিমাণ বিদ্যুৎ সে উৎপাদন করতে পারে তার একটা হিসাব থাকে, কি পরিমাণ বিদ্যুতের চাহিদা আছে তারও হিসাব থাকে। এখন এই যে আমি বললাম না মেগাওয়াট, এই মেগা মানে হচ্ছে, আমি বলি এই মেগা মানে হচ্ছে 10⁶, বিশাল বড়। তাহলে 200 মেগাওয়াট মানে হইল 200 ইন্টু 10⁶, মানে হচ্ছে 200-র সাথে আরো 6টা শূন্য, তাহলে 1 2 3 4 5 6। তাহলে হিসাব করলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 20 কোটি ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। তাহলে আমরা এই যে কোটি, সহস্র, শতক এগুলো ছোটবেলায় পড়েছি, কিন্তু আমরা যখন বড় ইউনিট ব্যবহার করব তখন আমরা এই কোটি, শত, সহস্র ব্যবহার করব না, আমরা নোটেশন ব্যবহার করব, মানে প্রিফিক্স ব্যবহার করব, সেটাকে আমরা মেগা বলি। যেমন আমরা বলি 1 কিলোমিটার, তো আমরা 1 কিলোমিটার দিয়ে কি বুঝি? আমরা বুঝি হচ্ছে 1000 মিটার। ঠিক তেমন 1 মেগাওয়াট দিয়ে আমরা বুঝবো যে একের পরে 6টা শূন্য, তার মানে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 10 লক্ষ ওয়াট মানে হচ্ছে 1 মেগাওয়াট। সেই হিসাবে এখানে 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এবং ও যখন পুরো এলাকায় বিভিন্ন জায়গায় দিয়ে দেয়, দিয়ে দিলে কি হয়, ও হচ্ছে কোন এলাকায় কি পরিমাণ চাহিদা আছে সেটা বুঝে সেই পরিমাণ দেয়। এখন মনে করো যে এটা হচ্ছে পাওয়ার স্টেশন, যে পাওয়ার স্টেশনটা ধরো এটা পাওয়ার স্টেশন, তো এটা হচ্ছে মিরপুর 10, এটা হচ্ছে মনে করো যে মিরপুর 14, এটা মনে করো যে মিরপুর 12 সাপোজ। বা আমি যদি অ্যাকচুয়াল জিওগ্রাফিক্যাল এরিয়া থেকে আসি, এটা মিরপুর 1, এটা মিরপুর 10, এটা মিরপুর 14। এই সিরিয়ালে কিন্তু মিরপুর 1 10 14 আছে। তো মাঝখান দিয়ে আমরা যখন সোজা ভাবে চলে যাই, এই মিরপুর 1 আর 10-এর ঠিক এইখানে আছে মিরপুর 2, যেখানে বাংলাদেশের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামটা আছে। আচ্ছা, এখানে খেলাধুলা হয়, বাংলাদেশ অনেক ম্যাচ জিতেছে, আমরা দেখেছি। এবং লাস্ট হচ্ছে মিরপুর 14। তো এটা হচ্ছে পাওয়ার স্টেশন। তো পাওয়ার স্টেশন থেকে এই মিরপুর 1-এর দিকে কারেন্ট দেওয়া হচ্ছে, মিরপুর 10-এ দেওয়া হচ্ছে, মিরপুর 14-তে দেওয়া হচ্ছে। তো এখন মনে করো ওর দরকার হচ্ছে ধরো 2 ওয়াট, ওর দরকার 4 ওয়াট, ওর দরকার 6 ওয়াট, টোটাল 12 ওয়াট। একটু মানে কথার কথা বলছি, কিন্তু ওর উৎপাদন ক্ষমতা হচ্ছে 10 ওয়াট। তাহলে ও তো একসাথে এই 12 ওয়াট দিতে পারবে না। তাহলে কি করবে? ও দেখা যাচ্ছে যে এই 2 ওয়াট বন্ধ করে দিল 1 ঘন্টার জন্য, 6 এবং 4-কে দিল। আবার কি করলো, 1 ঘন্টা পরে 6-এর জায়গায় 4 করে দিল আর এখানে 2 করে দিল। তার মানে ওরা হিসাব করে করে যখন চাহিদা বেশি কিন্তু উৎপাদন কম হয়, ওর যদি এখানে 14 ওয়াট বা এখানে যদি 20 ওয়াট উৎপাদন ক্ষমতার হইতো, তাহলে সবাই সমানভাবে পাইতো, প্রতি মুহূর্তে পাইতো। কারণ আমরা জানি আমাদের দেশে এখন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ভালো, এই কারণে অন্তত ঢাকা শহরে আমরা যারা থাকি বা অন্যান্য মফস্বল এলাকাগুলোতে তুলনামূলকভাবে ঢাকায় বিদ্যুতের নিরবিচ্ছিন্ন প্রদান আছে। সো এই যে দিতে পারে, এই কারণে এটাকে বলা হয় হচ্ছে ন্যাশনাল গ্রিড। এবং এই যে ও যে একটু করে কমায় দিল, এখানে একটু কমাচ্ছে, এখানে একটু কমাচ্ছে, কমায় দিচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে এটা লোডশেডিং। তাহলে লোডশেডিং মানে হচ্ছে যে যার যতটুকু ক্ষমতা সেখানে দিয়ে দিয়ে এই পাশে একটু কমানো হইলো, এই পাশে একটু কারেন্ট দেওয়া হইলো না, ওই পাশে দেওয়া হইলো। তো এই যে কারেন্ট কমানো হয় বা দেওয়া হয় না, এটাকে লোডশেডিং বলে। এখন আমি যে বাসায় থাকি সেই বাসায় কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? 220 ভোল্ট। এই 220 ভোল্ট বিদ্যুৎ যখন আমার বাসায় ঢুকবে তখন সে কি দিয়ে ঢুকবে? আমি হাউস ওয়ারিং এ আসতেছি। তো এখন 220 ভোল্ট বিদ্যুৎ আমার বাসায়, তোমরা জানো যে ট্রান্সফরমার নামে একটা জিনিস থাকে যেটা দেখা যায় রাস্তায়, 2টা ইলেকট্রিক স্ট্যান্ডের উপরে বসায়। তো যখন সার্কিট ব্রেকার দিয়ে হ্যাঁ আমার বাসায় কারেন্ট আসছে কোথায়? মিটারে, মেইন মিটারে।
মেইন মিটার, এটাকে বলা হয় হচ্ছে মেইন মিটার। আমাদের প্রত্যেকের বাসায় একটা কিন্তু মিটার থাকে যে কি পরিমাণ কারেন্ট একজন কনজিউম করে। তো মেইন মিটার থেকে কারেন্টটা যখন আসে তখন ফিউজ হয়ে আসে একটা, বা সার্কিট ব্রেকারের মাঝে একটা ফিউজ থাকে, সেখান থেকে মেইন মিটার। এরপরে হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন বক্স থাকে, ডিস্ট্রিবিউশন বক্স। এই ডিস্ট্রিবিউশন বক্সের আসার পরে এরপরে সেটা বিভিন্ন শাখা প্রশাখায় ছড়ায় যায়, আমার ঘর থেকে ছড়ায় যায়। তো তোমরা জানো যে প্রত্যেকটা ঘরের মধ্যে বা চাইলে প্রত্যেক অংশে একটা করে সার্কিট ব্রেকার বসানো যায়। যে সার্কিট ব্রেকার মানে হচ্ছে কি, যদি অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ চলে আসে তাহলে ও নিজে নিজে এটাকে অটো অফ করে দিবে, যাতে করে ঘরের ভিতরে অতিরিক্ত বিদ্যুৎ প্রবেশ না করে। তো এই ডিস্ট্রিবিউশন বক্স থেকে কি হয়, মনে করো যে এদিকে চলে গেল, এদিকে চলে গেল, এখানে চলে গেল, এখানে চলে গেল। তো এইদিকে ধরো লাইট এবং ফ্যান। তো লাইট এর জন্য হচ্ছে 5 অ্যাম্পিয়ার, ফ্যান এটার জন্য হচ্ছে 15 বা 10 অ্যাম্পিয়ার ধরো। তারপরে ধরো আরো যে অন্যান্য ধরনের ইলেকট্রিক জিনিসপত্র আমাদের থাকে, বা প্লাগ যদি থাকে, প্লাগ সুইচ, এটার জন্য যদি থাকে হচ্ছে 60 অ্যাম্পিয়ার। এখানে ধরো আসলো 30 অ্যাম্পিয়ার। তো কোন কোন যন্ত্রপাতির জন্য কেমন ধরনের অ্যাম্পিয়ার লাগবে সেটা কিন্তু হিসাব করে দেওয়া হয়। এইবার যে দুইটা তার থাকে তার মধ্যে একটা থাকে হচ্ছে লাল তার, আরেকটা থাকে হচ্ছে কালো তার। এই যে লাল তার যেটা, এটা অলওয়েজ পজিটিভ এবং এটাকে বলা হয় জীবন্ত তার, জীবন্ত তার, বা এটাকে বলা হয় লাইভ ওয়্যার, লাইভ ওয়্যার। আর এই যে ব্ল্যাকটা, এটা হচ্ছে এটাকে কি বলা হয়, লাইভের সাথে আরেকটা অংশ থাকে, এটাকে বলা হয় নিউট্রাল ওয়্যার, নিউট্রাল ওয়্যার। এটাকে বলা হয় নিরপেক্ষ তার, নিরপেক্ষ তার। এখন এই যে লাল যে তারটা, এই তারের মধ্যে দিয়ে 220 ভোল্ট, 220 ভোল্ট প্রবেশ করে, এবং প্রবেশ করার পরে ও যখন প্রত্যেকটা অংশে ডিস্ট্রিবিউশন বক্সে চলে যায়, প্রত্যেকটা অংশে এই 5 অ্যাম্পিয়ারে, 10 অ্যাম্পিয়ারে, 30 অ্যাম্পিয়ারে এবং 60 অ্যাম্পিয়ারে ও চলে যাচ্ছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যাওয়ার আগে একটা করে ফিউজ থাকে, ফিউজ থাকে। এই ফিউজটা কি? এই ফিউজ হচ্ছে এমন একটা যন্ত্রাংশ যেটা এই পাশের সার্কিটের সাথে যেই ম্যাটেরিয়ালগুলো যুক্ত থাকে তাকে বাঁচাবে। কিভাবে? এটা হচ্ছে ফিউজ। তো এই ফিউজের ভিতরে একটা চিকন তার থাকে, এই তারটা থাকে সাধারণত টিন এবং সীসার তৈরি একটা তার। ওর কাজ হচ্ছে যদি বেশি পরিমাণে বিদ্যুৎ এটার ভিতরে দিয়ে প্রবেশ করে তাহলে এই তারটা সাথে সাথে গলে যাবে, এবং গলে গিয়ে ওর পাশে এখানে যে টিভি, ফ্যান, ফ্রিজ বা ইলেকট্রিক হিটার এগুলো যুক্ত ছিল, এইগুলাকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাবে। তাহলে এই যে ফিউজ, এই ফিউজ কিন্তু একটা আমাদেরকে সেভ করে, আমাদের যে ইলেকট্রিক ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোকে সেভ করে। তাহলে ফিউজের মধ্যে দিয়ে সে পাস করে, এবং প্রত্যেকটা ম্যাটেরিয়াল চলার আগে আমাদের কি থাকে, একটা করে সুইচ থাকে, যে সুইচ দিয়ে আমরা এই নির্দিষ্ট অ্যাম্পিয়ারগুলোকে সাথে যুক্ত। এবং এটাও মনে রাখতে হবে, তারগুলা আমাদের এখনকার যে বাসা বাড়িতে তারগুলো ব্যবহার করা হয়, সেই তারগুলার মানে চারপাশে কিন্তু একটা পিভিসি দিয়ে, পিভিসি তার দিয়ে এটাকে একদম আবদ্ধ করা হয়, যাতে এটাকে ইনসুলেটর বলে। মানে তারটাকে বাইরে দেখবা যে কালার থাকে, রেড কালার এন্ড ব্ল্যাক কালার, সেগুলোর বাইরে কিন্তু পিভিসি দিয়ে বা প্লাস্টিক দিয়ে আটকানো থাকে যে তারগুলো ধরা যায়। এবং ভিতরে কিন্তু দেখবা যে ভিতরে যখন কাটা হয়, তার যখন লাগানো হয় তখন তারগুলো ভিতরে থাকে, যাতে আমরা শক না খাই। এবং বাড়ি যে প্লাস্টার করা হয়, প্লাস্টারের ভিতরে দিয়ে কিন্তু এই তারগুলো দেওয়া হয়। এটা একটু খুব মাথায় রাখতে হবে একটা জিনিস, যে ফিউজ যাতে নির্দিষ্ট মানের ফিউজ ব্যবহার করা হয়, যাতে আমরা পরবর্তীতে যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারি। তো হাউস ওয়্যারিং এর যে বিষয়টা আছে, এই বিষয়টাকে একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। ঠিক আছে, আমি একটু সহজ করে বললাম যে ডিস্ট্রিবিউশন বক্স, মেইন মিটার। তো মেইন মিটার এটা হিসাব রাখে যে এই বাড়িতে কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। এরপরের যে টপিকটা, এই টপিকটা সহজ, যেটা হচ্ছে যে বিশ্লেষণ, তড়িৎ প্রলেপন,
এগুলা ক্লাস 8-এ তোমরা যদি পড়ো নাই তবে ক্লাস 9-10-এ অথবা এসএসসি লেভেলে এসে বিশেষ করে সাধারণ বিজ্ঞান যারা পড়ছে তাদের পড়তে হয়। কি জিনিস? তড়িৎ বিশ্লেষণ, এটার ইংলিশ হচ্ছে ইলেকট্রোলাইসিস। শব্দটা কি? ইলেকট্রোলাইসিস। লাইসিস মানে ভাঙা। কি ভাঙবে? একটা এরকম পাত্র থাকে, এই পাত্রের মধ্যে মনে করো জলীয় পদার্থ থাকে। এখন এই জলীয় পদার্থগুলো কি? এই জলীয় পদার্থটা হচ্ছে, তার আগে একটু মনে রাখতে হবে, আরহেনিয়াস। আরহেনিয়াস 1881 সালে। এখানে আসলে আরো অনেক বিজ্ঞানী আছে, তারপর আরহেনিয়াসের নামটা আসছে। ব্যাখ্যা করেছেন, আর অনেকেই ব্যাখ্যা করেছেন যে এই লিকুইডের মধ্যে যদি দুইটা ধাতব পদার্থকে ডুবিয়ে এমন ভাবে রাখা হয় যে দুইটা পরস্পরকে স্পর্শ করবে না, এবং উভয়কে নির্দিষ্ট তার দিয়ে যুক্ত করে যদি বিদ্যুৎ প্রবাহ চালানো হয় পজিটিভ নেগেটিভ, তখন এই যে পদার্থটা এখানে আছে, দ্রবীভূত অবস্থায় আছে, সেটা ভেঙে যাবে, পজিটিভ এবং নেগেটিভে ভেঙে যাবে। কেমনে ভাঙবে? কেমনে দেখো, এটা যদি কপার সালফেট হয় তাহলে ও ভাঙবে হচ্ছে কপার 2+ সালফেট 2-। যদি এটা সিলভার নাইট্রেট হয় তাহলে এটা ভাঙবে সিলভার প্লাস নাইট্রেট মাইনাস। যদি এটা সালফিউরিক অ্যাসিড হয় তাহলে এটা ভাঙবে 2H প্লাস SO4 2-। তো এই যে ভাঙে, এই ভাঙাটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহকে বা বিদ্যুৎ প্রবাহ চালিয়ে কোনো পদার্থের বা জলীয় পদার্থের, এটা জলীয় হইতে হবে, তরল হইতে হবে। এটা যদি কঠিন হয় তাহলে হবে না, লিকুইড হইতে হবে যাতে আয়নগুলো ভাসতে পারে। তো এখন আবার প্রশ্ন হচ্ছে যে আয়ন কাকে বলে? আয়ন হচ্ছে কোনো পরমাণু যখন ইলেকট্রন দান করে অথবা গ্রহণ করে তখন সে আয়নে পরিণত হবে। এখন কেউ যদি ইলেকট্রন ত্যাগ করে দেয় তখন সে পজিটিভ হবে, আর কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে নেগেটিভ হবে। তো পজিটিভ আয়নটাকে বলা হয় ক্যাটায়ন, নেগেটিভ আয়নটাকে বলা হয় অ্যানায়ন। তো যখন এই ক্যাটায়ন এবং অ্যানায়ন হয়ে যাবে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভে হয়ে যাবে, তখন এই পজিটিভ এবং নেগেটিভ আয়ন দুইটাকে দুইটা প্রান্ত আকর্ষণ করবে। এটা পজিটিভ। তো পজিটিভ প্রান্তের সাথে যে ধাতুটা লাগানো থাকবে তার নাম হচ্ছে অ্যানোড। তার নাম কি? অ্যানোড। তাহলে এই পজিটিভের সাথে লাগানো যে ধাতুটা, এটার নাম অ্যানোড। তাহলে নেগেটিভের সাথে যেটা লাগানো তার নাম ক্যাথোড। এবার অ্যানোডে কি হবে? অ্যানোড যেহেতু পজিটিভ, ও আকর্ষণ করবে নেগেটিভকে। তো এখানে মনে করো যদি নেগেটিভ বা পজিটিভ থাকে, যেমন সিলভার প্লাস আর নাইট্রেট মাইনাস, তাহলে অ্যানোড যে সে তো পজিটিভ, তাহলে সে কাকে আকর্ষণ করবে? নেগেটিভকে। তাহলে অ্যানোড অ্যানায়নকে আকর্ষণ করবে, আর ক্যাথোড ক্যাটায়নকে আকর্ষণ করবে। কারণ আমরা কি জানি? পজিটিভ আয়নটা হচ্ছে ক্যাটায়ন। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে যেটা ক্যাথোড সে নিজে প্লাস, সে নিজে মাইনাস, কিন্তু আকর্ষণ করবে ক্যাটায়নকে। কেন? কারণ ক্যাটায়ন নিজে প্লাস। আর অ্যানোড যে, অ্যানোড এটা নিজে প্লাস, অ্যানোড প্লাস, ক্যাথোড মাইনাস, এই যে মাইনাস, এই যে প্লাস। তাহলে অ্যানোড আকর্ষণ করবে অ্যানায়নকে। এগুলা খুবই সহজ জিনিস, ঠান্ডা মাথায় পড়লে বোঝা যাবে। আরো যদি জানার আগ্রহ থাকে, আসলে সত্যিকার অর্থে এগুলা এক একটা হচ্ছে আলাদা আলাদা এক একটা চ্যাপ্টার। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা সায়েন্সের স্টুডেন্ট যারা, বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা, এগুলাকে এক একটা চ্যাপ্টার হিসাবে পড়তে হয়। আমি এতক্ষণ ধরে যা কথা বলছি সব হচ্ছে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের লেভেল 1, মানে প্রাথমিক ধারণা।
আর এই ধারণাগুলো সাধারণ বিজ্ঞানের ছাত্রছাত্রীরা পড়বে, কারণ সাধারণ বিজ্ঞান যারা পড়ছে এরা হচ্ছে কমার্স এবং আর্টস বা ব্যবসায় শিক্ষা শাখা, মানবিক শাখা। তো ব্যবসায় শিক্ষা শাখার মূল থিমটা হচ্ছে যে তারা অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, ব্যবসা জ্ঞানটাকে তারা পড়বে, কিন্তু তার সাথে বিজ্ঞান সম্পর্কে তার ধারণা লাগবে। এই কারণে বইটাতে চেষ্টা করা হয়েছে যে সব কিছুই মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি স্টুডেন্টরা যারা পড়ছে বিজ্ঞান শাখায় তাদের পুরো নলেজ না হলেও একটা ধারণা যাতে থাকে, এই জন্য ওই মাফিক আমি কথা বলছি। আমি এটা যখন কেমিস্ট্রিতে ব্যাখ্যা করেছি তখন আলাদা ভিডিও দিয়েছি, সেইখানে 50 মিনিট শুধু তড়িৎ বিশ্লেষণ নিয়ে কথা বলেছি, যেটা অ্যানোড, এটা ক্যাথোড, এখানে যে দ্রবণটা দেওয়া থাকবে সেগুলো ভিন্ন ভিন্ন দ্রবণ হইতে হবে, এবং ভিন্ন ভিন্ন দ্রবণ হইলে কি কি ঘটনা ঘটবে। সো এই হচ্ছে খুব স্বাভাবিক বিষয়। তো এটা তড়িৎ বিশ্লেষণ, আর এই বিষয়টাকে ব্যবহার করে যখন বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে তখন হয়ে যাবে তড়িৎ প্রলেপন, তড়িৎ মুদ্রণ এবং ধাতু নিষ্কাশন। কেমন? যদি তড়িৎ প্রলেপন চিন্তা করতে হয় তোমাদের মাথায় রাখতে হবে যে ওই যে গোল্ড প্লেট মনে থাকে না? ওই যে মনে করো যে কিভাবে বুঝাই তোমাকে, লোহা দিয়ে একটা চামচ বা একটা স্পুন বানানো হয়েছে, চামচ বানানো হয়েছে স্পুন, সেটার বাইরে একটা গোল্ডের প্রলেপ দেওয়া থাকবে। তো পুরা গোল্ডের চামচটা অনেক ভারী, সেটা প্রচুর দাম হবে, কিন্তু একটা লোহার চামচ, এটার বাইরে যদি একটা গোল্ডের প্রলেপ দেওয়া যায় সেটা হবে পারফেক্ট, মানে মোটামুটি ভাবে। কেন? ওই যে ধাতুটাকে সেফ রাখার জন্য। এটা কিভাবে করা হয়? যেমন মনে করো যে এটা পাত্র, এবং এই পাত্রে আমি একটা যে স্পুনটা থাকবে, স্পুনটাকে আমি গোল্ডেনের একটা ইসে দিব বা লেয়ার দিব, বা আমি সিলভারের লেয়ার দিব। তাহলে সিলভারের লেয়ার আমি দিতে চাচ্ছি, তাহলে সিলভারের লেয়ার দিলে এই যে এই ধাতুটা আমার নিতে হবে সিলভারের, তাহলে এই ধাতুটা হবে সিলভার। এবং এইখানে আমি যে লিকুইডটা নিব, এই লিকুইডটা হইতে হবে সিলভারের। তাহলে আমি এখানে থাকবে হচ্ছে ধরো সিলভার নাইট্রেট, এবং এই চামচটার উপরে গোল্ডের একটা লেয়ার থাকুক, এটা আমি চাই। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, এইটাকে বানাইতে হবে ক্যাথোড। এই জন্য এটা থাকবে পজিটিভ আর এটা থাকবে নেগেটিভ। তার মানে যেটা হচ্ছে পজিটিভ সেটা হচ্ছে অ্যানোড, এটা অ্যানোড, তাহলে এই সিলভার দণ্ডটা হবে অ্যানোড। তার মানে আমি যে ধাতুর প্রলেপ দিতে চাই সেটাকে বানাবো অ্যানোড, যার উপরে দিতে চাই তাকে বানাবো ক্যাথোড। এখন কি হবে? এখন আমি যখন সার্কিট অন করে দিব, এখন তো বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যাবে। তো বিদ্যুৎ প্রবাহ শুরু হলে এই সিলভার নাইট্রেট কি বসে থাকবে? এই সিলভার নাইট্রেটটা ভেঙে যাবে, সিলভার নাইট্রেট ভেঙে যাবে, সিলভার প্লাস হবে আর নাইট্রেট মাইনাস হবে। তো এই যে সিলভার প্লাস হইল, এটা কোথায় দৌড় দিবে? তুমি জানো যে সিলভার প্লাসটা হচ্ছে ক্যাটায়ন, তো ক্যাটায়ন তো ক্যাথোডেই যাবে। তো এখানকার যত সিলভার প্লাস বা ধনাত্মক সিলভার আয়ন আছে সব এটার দিকে। তখন দেখা যাবে যে এটার বাইরে একটা সিলভারের একটা আবরণ পড়ে গেছে, অর্থাৎ আস্তে আস্তে এই সিলভারটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে, আর এই সিলভারটা এখানে পড়তে থাকবে। তার মানে এইখানে যে পরিমাণ অ্যানোড ধ্বংসপ্রাপ্ত হবে, যতটুকু ভর এখানে মাইনাস হবে ততটুকু ভর ওইখানে প্লাস হবে, মানে পজিটিভ হবে। তো আমি যে পরিমাণ ভরের সিলভার ওই চামচের উপরে দিতে চাই, সেই চামচের বাইরে একটা আবরণ তৈরি হবে। এটার নাম হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, প্রলেপন, তড়িৎ প্রলেপন। শব্দটা হচ্ছে তড়িৎ প্রলেপন, ইংলিশটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। তার মানে কি? তড়িৎ প্রলেপন হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করে কোনো একটা কম সক্রিয় ধাতুর উপরে একটা অধিক সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া যায়।
ক্লিয়ার? এবং আমরা সাধারণত চাই কি এটা উজ্জ্বল ধাতুর প্রলেপ দিতে, উজ্জ্বল ধাতুর প্রলেপ দিতে যাতে একটু শাইনি হয় এবং এই ধাতুটার ক্ষয়রোধ করা যায়, ক্ষয়রোধ করা যায়। ঠিক একইভাবে তড়িৎ মুদ্রণ করা হয়, একইভাবে এই ধাতু নিষ্কাশন করা হয়। এই যে ধাতু নিষ্কাশন শব্দটা আমি লিখলাম এখানে, এটা অ্যাকচুয়ালি একটা চ্যাপ্টার, এত বড় একটা চ্যাপ্টার। এবং তোমরা যদি আরেকটু জানতে চাও যে ধাতু নিষ্কাশনে এই বিদ্যুৎ তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হয়, তাহলে আমার এসএসসি কেমিস্ট্রির যে প্লে লিস্ট আছে সেখানে ধাতু নিষ্কাশন নিয়ে যে ভিডিওটা আছে সেটা দেখতে পারো, বা ধাতু নিষ্কাশন আমার নাম লিখে সার্চ দিলেও তোমরা ভিডিও পেয়ে যাবে। ক্লিয়ার? আমি কিন্তু একদম কেবলমাত্র এই চিন্তা করে কথা বলছি যে সাধারণ বিজ্ঞান পড়ছে একটা স্টুডেন্ট, কমার্সের একটা স্টুডেন্ট, ওর কাছে সাধারণ বিজ্ঞানটাকে কিভাবে বললে ভালো লাগবে সেই হিসাবে বলছি। আমি কিন্তু এগুলাকে একদম টু দি পয়েন্টে ব্যাখ্যা করছি না এখন, কারণ এটা টু দি পয়েন্টে ব্যাখ্যা আমার কাছ থেকে জানতে হলে তাহলে ক্লাস 9-10-এর কেমিস্ট্রি বইয়ের যে ব্যাখ্যা আমি দিয়েছি সেটা দেখতে হবে। এর একটু বুঝলাম। এবার এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পড়াতে আসলাম, সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। ইলেকট্রিক পাওয়ার, এটাকে বলা হয় তড়িৎ ক্ষমতা। সোজা হিসাব আমরা যদি মনে করতে পারি যে পাওয়ার মানে কি, তার মানে হচ্ছে ক্ষমতা। এটা কিন্তু মাসেল পাওয়ার না, এই ক্ষমতা হচ্ছে আমরা যে কাজ করতে পারি বা যে কোনো যন্ত্র যে পরিমাণ কাজ করতে পারে সে প্রতি সেকেন্ডে কত পারে, অর্থাৎ কাজকে সময় দিয়ে ভাগ করতে হবে। তার আমি যদি বলি ক্ষমতা মানে হচ্ছে পাওয়ার, তাহলে এটা হচ্ছে পি, আর কাজ মানে হচ্ছে ওয়ার্ক, এটা ডাব্লিউ, আর সময় মানে হচ্ছে টি। তাহলে ক্ষমতা হচ্ছে কাজ বাই সময়। এবার মজার ব্যাপার হচ্ছে ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, WATT। কাজের একক হচ্ছে জুল, আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড। এখন যদি বলি যে কোন একটা যন্ত্রের ক্ষমতা হচ্ছে 10 ওয়াট, তার মানে হইল যে ওই যন্ত্রটা এক সেকেন্ডে 10 জুল কাজ করতে পারে, 10 জুল কাজ করতে পারে। আমরা জানি কাজের একক কি? শক্তি। তাহলে একটা যন্ত্র এক সেকেন্ডে 10 জুল কাজ করতে পারে, এটাকে কি বলে? 10 ওয়াট বলে। এখন যদি 100 ওয়াট হয়, এক সেকেন্ডে 100 জুল কাজ করতে পারে। ক্লিয়ার? বইয়ের মধ্যে যেরকম লেখা আছে সেটা দেখে একটু যদি তাকাও তাহলে দেখবা যে তড়িৎ ক্ষমতার যে সংজ্ঞা দেওয়া আছে সেখানে একটু খেয়াল করতে হবে যে কোনো যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ করতে পারে তাকে ওই যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলে। এইবার আসো ওয়াটের আর একটা সংজ্ঞা দিই। 1 ওয়াট ইকুয়ালস টু 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ 1 ভোল্ট বিভব পার্থক্যে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করার জন্য যে ক্ষমতা সেটাকে বলা হয় হচ্ছে 1 ওয়াট। তাহলে সোজা হিসাব আমি যদি বাংলায় লিখি, মনে রাখতে হবে ওয়াট ইকুয়াল ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। ওয়াট ইকুয়ালস টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। তার মানে আমি যদি বলি যে 50 ওয়াট ইকুয়ালস টু 25 ভোল্ট ইন্টু 2 অ্যাম্পিয়ার, ওকে। 50 ওয়াট ইকুয়ালস টু 50 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার, তাও ওকে। আর যদি বলি 5 ভোল্ট ইন্টু 10 অ্যাম্পিয়ার, তাহলে হবে। তাহলে ওয়াট ইকুয়ালস টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। এইবার আমরা যখন ওয়াটের ক্ষেত্রে ব্যবহার করি যে শব্দটা, সেটা কি? মনে করো যে বড় কিছু বোঝানোর জন্য 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট, তাহলে এটা হচ্ছে 1000 ওয়াট। আমি যদি বলি 1 মেগাওয়াট, তাহলে এটা হচ্ছে কত? ইজিপ্টকে বলবো মেগা মানে 10 টু দি পাওয়ার 6, মানে একের পরে 1 2 3 4 5 6 ওয়াট। একটু মনে রাখতে হবে কিলোওয়াট আর মেগাওয়াট। এখন আমরা যখন কোনো একটা যন্ত্র কি পরিমাণ শক্তি ব্যয় করছে সেটা ব্যয় করতে চাই, তাহলে আমাদের মাথায় রাখতে হবে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। বুঝতে দিই, আমাদের মনে রাখতে হবে যে সেই যন্ত্রটা কিভাবে হিসাব করব। 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন
কোনো যন্ত্র যদি 1 ঘন্টা কাজ করে তাহলে আমরা এটাকে ওয়াট আওয়ার হিসেবে চিন্তা করি, ওয়াট আওয়ার। এখন আমি যদি এখন এটাকে 1000 দিয়ে ভাগ করি, 1000 দিয়ে ভাগ করি, তাহলে ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা অ্যাকচুয়ালি হবে 1 কিলোওয়াট আওয়ার। এই যে কিলোওয়াট আওয়ার, এটাকে বলা হয় হচ্ছে 1 বিওটি বা 1 ইউনিট। বলে এটা আবার কি বললেন? বিওটি কি? বিওটি মানে হচ্ছে আমরা বাসাবাড়িতে যে পরিমাণ কারেন্ট ব্যবহার করি তার একটা বিল দিতে হয়, সেই বিল দেওয়ার যেই একক সেটার নাম হচ্ছে ইউনিট। এটাকে বলে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। শব্দটা হচ্ছে এরকম, বোর্ড অফ ট্রেড ইউনিট, এটাকে বিওটি বলা হয়। 1 বিওটি মানে 1 ইউনিট, মনে থাকবে। তাহলে আমরা যখন কোনো একটা বাসা বাড়িতে যে পরিমাণ খরচ হয় তার একটা হিসাব করতে চাই, সেটাকে কিলোওয়াট আওয়ারে প্রকাশ করতে হবে, and this kilowatt hour is actually unit. সো আমি যদি বলি 5 কিলোওয়াট আওয়ার, তার মানে 5 কিলোওয়াট ক্ষমতার কোনো যন্ত্র 1 ঘন্টা কাজ করেছে, তাহলে এটার নাম হবে 5 ইউনিট। কত ইউনিট? 5 ইউনিট। তাহলে এটা একটু মুছে দিই। তাহলে এখন আমরা অঙ্কগুলো কেমনে করব? এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু খুবই মজার এবং এটা বুঝতে হবে। তোমরা যে সূত্রটা মাথায় রাখবা সেটা হচ্ছে P equal to VI, power equals to volt into ampere, তার মানে হচ্ছে ওয়াট equal to ভোল্ট into অ্যাম্পিয়ার। এগুলো একক আর এগুলো হচ্ছে প্রকাশ, P equal to VI। এখন যদি প্রশ্ন করা হয় যে 1 কিলোওয়াট আওয়ারে কত জুল, কিভাবে বললাম? আমি একটু আগে বলেছি যে ক্ষমতা, পাওয়ার সমান কাজ বাই সময়। তাহলে ক্ষমতার একক যদি ওয়াট হয়, কাজের একক যদি জুল হয়, তাহলে সময়ের একক সেকেন্ড, তাই না? তাহলে জুল মানে কি? জুল মানে হচ্ছে ওয়াট ইনটু সেকেন্ড। এখন যদি প্রশ্ন করে যে 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল, তাহলে আমরা কিভাবে লিখব? 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট। তাহলে 1 কিলোওয়াট আমি বলতে পারি 1000 ওয়াট ইনটু 1 ঘন্টা, 1 আওয়ার। এখন আমি বলতে পারি যে এই 1000 ওয়াট এই 1 ঘন্টায় হচ্ছে 3600 সেকেন্ড, বলতে পারি 3600 সেকেন্ড। তাহলে এই যে ওয়াট ইনটু সেকেন্ড, এটার মানে হচ্ছে জুল। তাহলে এখানে 3600, এখানে 1000, গুণ করলে কত হবে? 3600 1000। এই ওয়াট আর সেকেন্ড যে গুণ করলাম এখন হয়ে যাবে জুল। এখন প্রশ্ন হচ্ছে এটাকে কি করা যায়? 1 2 3 4 5, এখানে 6 পরে একটা ঘর যদি আমি আসি, তাহলে আমি লিখতে পারি 3.6 into 10 to the power 6 জুল। তার মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার সমান 3.6 into 10 to the power 6 জুল। খুব সহজ। এখন যদি অঙ্ক করতে হয় চ্যাপ্টারে, আমি আগে এটা একটু বলি, এটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? তড়িৎ ক্ষমতার হিসাব কেমনে করতে হবে? তড়িৎ ক্ষমতার তো এগুলো হচ্ছে খুব স্বাভাবিক বিষয়। তড়িৎ ক্ষমতার যে ব্যয়িত শক্তি, সেটার হিসাব করতে হবে এরকম যে ব্যয়িত শক্তি সমান পাওয়ার ইনটু টাইম। কি যে ওয়াট আওয়ার, আমি একটু আগে বলেছি ওয়াট আওয়ার, তার মানে হচ্ছে পাওয়ার যে পরিমাণ ক্ষমতা যতক্ষণ কাজ করবে সেই হিসাবে ক্ষমতার হিসাব বেরোবে। এই পিটি বা পাওয়ার ইনটু টাইমকে যখন আমি 1000 দিয়ে ভাগ করব তখন এটা আসবে কিলো ওয়াট আওয়ার। তো এটা ওয়াট, 1000 দিয়ে ভাগ করেছি কিলোওয়াট, টাইমটা হিসাব করতে হবে ঘন্টায়, তাহলে এটাই হচ্ছে কিলোওয়াট আওয়ার। তাহলে এটা কিভাবে করব? এটা করার বুদ্ধিটা কি? এটা করার বুদ্ধিটা হচ্ছে এটা মুছতে হবে। আমার বোর্ডটা একদম নীল হয়ে গেছে, নীল কালারে।
আমি জানি না দেখতে কষ্ট হচ্ছে কিনা, এটাও একটা সুবিধার মনে হচ্ছে না। আচ্ছা, মনে করো যে তোমাদের কারো একজনের নাম চিন্তা করলাম যে রাহাদের বাসায় 5টা বাতি চলে আর 3টা ফ্যান চলে মনে করো, কিন্তু সবগুলো চলে 4-5 ঘন্টা ধরে, 4-5 ঘন্টা। মনে করো ওর বাসায় 5টা বাল্ব আছে, মানে বাতি আছে, এটা চলে হচ্ছে 6 ঘন্টা করে রাহাদের বাসায়, আর 6টা ফ্যান আছে, ওইটা চলে হচ্ছে 6 ঘন্টা করে। আচ্ছা একটু কমাই দিই, আচ্ছা 5 ঘন্টা চলে। এখন মনে করো সে কত টাকা বিল দিবে, এটাকে ছোট্ট করে বলি। বিল দেওয়ার আগে ইউনিটের হিসাব লাগবে। এক ইউনিট যদি ধরো 10 বাংলাদেশি টাকা হয়, 10 বিডিটি, তাহলে এটা কত খরচ করবে? এমন বাল্ব কয়টা? 5টা। এক একটা বাল্ব ধরো যে 25 ওয়াট করে, আর এক একটা ফ্যান ধরো যে 50 ওয়াট করে। প্রত্যেকটা ম্যাটেরিয়ালের একটা কিন্তু ক্ষমতা থাকে। 25 ওয়াট মানে অনেক বাতি জ্বলতেছে। ধরো যদি 5 ওয়াটের বাতি হয়, ইলেকট্রিক বাতি, মানে এনার্জি সেভিং লাইট, তাহলে দেখো 25 ওয়াটের 5টা বাল্ব, তাহলে বাতির খরচ, বাতির ব্যয়িত শক্তি কত? 25 ওয়াট কয়টা? 5টা। কয় ঘন্টা চলে? 6 ঘন্টা। তাহলে এই যে 25 ওয়াট আওয়ার, এটাকে আমার 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার এটা কিলোওয়াট আওয়ারে আসবে। তো কিলোওয়াট আওয়ারে আসতেই হবে, আসার জন্য আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো এখন আমি দেখি তো কিভাবে করা যায়। আমার যদি একটা ক্যালকুলেটর থাকে আমি খুব সহজে পারবো। তাহলে 25 হিসাব করি, 25 ইন্টু 30, 750 ডিভাইডেড বাই 1000, এটা হচ্ছে 0.75 ইউনিট, কিলোওয়াট আওয়ার ইউনিট। আর ওই যে 6টা ফ্যান, তাহলে আমি যদি বলি ফ্যানের ব্যয়িত শক্তি, তাহলে কত? 6টা ফ্যান কত? 50 ওয়াট করে। 6টা ফ্যান চলে কয় ঘন্টা? 5 ঘন্টা, ডিভাইডেড বাই কত? 1000, তাহলে এইটাও কিলোওয়াট আওয়ার। এখন তাহলে হিসাব করলে কত হবে? 30 আর 50, তাই না? 30 ইন্টু 50, 1500 ডিভাইডেড বাই 1000, তাহলে খুব সম্ভব 1.5 ইউনিট হবে। 1.5 ইউনিট। এটা তো এক দিনের হিসাব। এখন যদি পুরো মাসের হিসাব চায় যে এক মাসে কি পরিমাণ খরচ করবে, তাহলে দেখো টোটাল এক মাসে, এখন মাসের আবার 30 দিন 31 দিন আছে, তো সেটা হিসাব করতে হবে। তো ওর টোটাল হচ্ছে 1.5 আর 75। তারপরে যদি টোটালটা যোগ করি, যে এখানে যদি আমি বলি যে 1.5 আর 0.75, 2.25 ওয়াট, তাহলে টোটাল 2.25 ওয়াট। কত দিন? 30 দিন। তাহলে এত ইউনিট, 2.25 ইউনিট অ্যাকচুয়ালি। তা 1 ইউনিট যদি হয়, প্রতি ইউনিট কয় টাকা? 10 টাকা। এবার গুণ করো, তাহলে 22.5, 22.5 কে 30 দিয়ে গুণ করব, 675 টাকা বিল হয়েছে। 675 টাকা বিল। এই হচ্ছে অঙ্কটাকে সোজাভাবে করার একটা বুদ্ধি। আরো যদি যন্ত্রপাতি থাকে এটা দেওয়া যাবে। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে যে একটা বৈদ্যুতিক বাতি অথবা কোনো একটা যন্ত্রের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা আছে। এটা দেখে আমি কি বুঝবো? আমি বুঝবো যে এই যন্ত্রটাকে 220 ভোল্ট বিভব পার্থক্যে যুক্ত করলে সে সবচেয়ে বেশি কাজ করতে পারবে। এবং কাজ কত? 60 ওয়াট। ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে 60 জুল কাজ করতে পারবে। কোনো বাতির গায়ে যদি এরকম লেখা থাকে যে 10 ভোল্ট 5 ওয়াট, 10 ভোল্ট 5 ওয়াট, তাহলে আমি বলবো যে ওইটা 10 ভোল্ট বিভব পার্থক্যে যুক্ত করলে সবচেয়ে বেশি কাজ করবে। আর কাজ হচ্ছে প্রতি সেকেন্ডে 5 জুল, 1 সেকেন্ডে 5 জুল কাজ করতে পারবে। মনে থাকবে?
তাহলে এইভাবে কিন্তু আমাদের পড়তে হবে। বোর্ডে যা লিখেছি তোমাদের কাছে কিন্তু প্রবলেম থাকার কথা না। এখন ঘটনা হচ্ছে আমাদের বাসাবাড়িতে যে লাইট ব্যবহার করা হয়, আগের দিনে কি লাইট ব্যবহার করা হইতো? ওই যে 100 পাওয়ারের একটা বাতি, সরি এটাকে 100 পাওয়ারের বাতি যদিও বলে, এটা অ্যাকচুয়ালি ওই যে বাতিগুলো কেমন দেখতে আমি একটু বলি। বাতিগুলো হচ্ছে এরকম দেখতে ছিল, ধরো এইখানে একটা এরকম অংশ, তারপরে এখানে এরকম, তারপরে এখান থেকে এইভাবে যায়, তারপরে এখানে এরকম ভাবে একটা প্যাচ থাকতো, তারপরে এই প্যাচটা এইভাবে যাইতো, তারপরে বাতি জ্বলতো। এরকম এরকম বাতি থাকতো। কেমন বাঁকা হয়ে গেছে না? আচ্ছা দেখো, তো এখানে বাতি জ্বলতেছে, তো এই যে চিকন করে যেটা প্যাচ আছে এটার নাম কি? এটার নাম হচ্ছে ফিলামেন্ট। ফিলামেন্ট। এই ফিলামেন্ট কিসের তৈরি ছিল জানো? টাংস্টেন। এটাকে বলা হয় হচ্ছে টাংস্টেন। এই টাংস্টেন একটা ধাতু, যে ধাতুটার মনে করো যে গলনাঙ্ক মানে গলে যাবে 3400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কিন্তু এত উচ্চ তাপমাত্রা আসলে করা সম্ভব নেই, কারণে এই বাতিগুলো প্রচুর ব্যবহৃত হইতো। কিন্তু এখন এনার্জি সেভিং লাইট বের হয়েছে। এনার্জি সেভিং লাইট। এখন এনার্জি সেভিং লাইট আবার দুই ধরনের। হ্যাঁ, এনার্জি সেভিং লাইট দুই ধরনের, একটা হচ্ছে CFL আর একটা হচ্ছে LED। হ্যাঁ, এই যে CFL এটার মানে হচ্ছে কম্প্যাক্ট ফ্লোরেসেন্ট ল্যাম্প। ল্যাম্প মানে বাতি। আর LED হচ্ছে লাইট এমিটিং ডায়োড। কঠিন শব্দ। এই যে LED লাইট তোমরা অ্যাভেলেবল ব্যবহার করো, খুব ছোট কিন্তু হেভি আলো দেয়। CFL কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট লাইট, এটাও প্রচুর আলো দেয়। তো এই এনার্জি সেভিং লাইটগুলো এখন কেন বেশি ব্যবহার করা হয়? কারণ এগুলার খরচ কম, মানে কিনতে বেশি টাকা দিয়ে হয়, কিন্তু এগুলা এনার্জি মানে হচ্ছে তড়িৎ শক্তি ব্যয় করে খুব কম। এই কারণে এখনকার সময় এই লাইটগুলো ব্যবহার করা হচ্ছে এবং এই লাইটগুলো ব্যবহার করা ভালো। কম বেশি টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু লাইটের উজ্জ্বলতা ভালো, এই কারণে ফ্লোরেসেন্ট ল্যাম্প বলে। এটা কি ল্যাম্প? ফ্লোরেসেন্ট ল্যাম্প। এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের বইয়ের মধ্যে সবার শেষে তড়িৎ শক্তির যে ব্যবহার আছে সেখানে ছোট্ট করে একটা কথা বলা হচ্ছে IPS এবং UPS। আমরা IPS ব্যবহার করি কখন? যখন বাসা বাড়িতে আমাদের কারেন্ট চলে যায়, তখন যাতে আমাদের একটা ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই হয়। এখানে একটু মাথায় রাখতে হবে, ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। আর এই যে UPS, এটা তোমরা অবশ্যই জানো যে আমরা যখন আগে ডেস্কটপ ব্যবহার করতাম, তখন ডেস্কটপে হঠাৎ করে কারেন্ট চলে গেলে UPS বা ইন্টারাপ্ট করা যাবে না, আনইন্টারাপ্টেবল অথবা আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, অর্থাৎ পাওয়ার সাপ্লাই। আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই মানে কি? মানে কোনো ইন্টারাপশন নাই, হঠাৎ করে যদি কারেন্ট চলেও যায় তাহলে একটা ভালো মানের UPS ব্যবহার করলে একটা ডেস্কটপ 30 মিনিট বা 40 মিনিট বা 1 ঘন্টা বা তারও বেশি সাপোর্ট পায়। তো সেখানে কি থাকে? জেনারেটর থাকে, ওইখানে ব্যাটারি থাকে, ব্যাটারি চার্জার থাকে, ইনভার্টার থাকে। তো UPS এর যে ব্যাটারিটা, সেই ব্যাটারিটা হচ্ছে মেইন যে AC কানেকশন, সেখান থেকে সে হচ্ছে ব্যাটারিটা চার্জ হতে থাকে। তো যখন হঠাৎ করে কারেন্ট চলে যায়, তখন এই ব্যাটারি ওই ইনভার্টার হয়ে, এটা ব্যাটারির চার্জার, তো ইনভার্টার হয়ে AC উৎসে, অর্থাৎ আমার যে ডেস্কটপটা চলতেছে সেই ডেস্কটপে তখন ও এনার্জি সাপ্লাই দেয়। তো ইনভার্টার কি করে? AC কে DC বানায় ফেলে। তো AC তে যখন আসতেছিল, মানে কারেন্ট যখন ইজিলি আমার ঘরে আসতেছে, তখন আমার UPS এর যে ব্যাটারি সেটা চার্জ হচ্ছে। ওই ব্যাটারি চার্জ হলে হঠাৎ করে যখন কারেন্ট চলে গেল, তখন ব্যাটারির চার্জার থেকে কারেন্ট ডিসিতে হয়ে, AC থেকে ডিসিতে হয়ে তখন আমার ডেস্কটপে সাপোর্ট দিবে। তার মানে হঠাৎ করে কারেন্ট চলে গেলে আমার ডেস্কটপ নাই হয়ে যাবে না। তো কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে থাকলে, কেউ যদি ডেস্কটপে কোনো ইম্পর্টেন্ট কাজ করে, যেখানে খুব ডেটা আছে সেগুলো নিয়ে কাজ করে, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, দেখা গেছে আমরা কিন্তু সেভ করতে ভুলে যাই। তো সেভ করতে ভুলে গেলে ডেটা হারা যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা অনেক ঘন্টার পরিশ্রম
নিমেষেই গায়েব হয়ে যেতে পারে। এই কারণে ইউপিএস বা আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই আমরা ব্যবহার করি, এবং ঘরে যদি আইপিএস লাগানোর সুযোগ থাকে, এটা যদিও একটু অনেক টাকা পয়সার ব্যাপার, সবার ক্ষেত্রে সম্ভব হয় না। যারা আইপিএস ব্যবহার করেন তারা কি কারণে করেন, কোনো কারণে যদি কারেন্ট চলে যায় তাহলে ঘরের যেই ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো যাতে চলতে পারে। সো এখানে এই চ্যাপ্টারের শেষের দিকে এই যে সিস্টেম লসের কথা আমি বলেছি, ওই যে সিস্টেম লস, যে লোডশেডিংয়ের আগে এটা অবশ্য বলতে হবে যে তারের ভিতর দিয়ে যখন বিদ্যুৎ যায় তখন তার অনেক গরম হয়ে যায়। তো এই গরম হওয়ার হাত থেকে বাঁচার জন্য মানে এটা আসলে বাঁচানো সম্ভব না, যদিও তার যাবেই, প্রচুর পরিমাণে ভোল্টেজের বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে, তখন কিছু পরিমাণ খরচ হয়, এই যে I² আর পরিমাণ খরচ হয়। এটা আবার পরে একদিন ব্যাখ্যা করব যখন আমি এটা যে কী ধরনের প্রশ্ন এখান থেকে আসে সেটা আলোচনা করার জন্য। আমি একটু দীর্ঘ সময় নিয়েছি এই ভিডিওটাতে। আসলে আমি আর অনেক লম্বা লম্বা ভিডিও বানাই, অনেক ভিডিওতে আমি 1.5 ঘন্টাও ভিডিও আছে। কেন বলেছি, এই যে আমি এতক্ষণ ধরে ভিডিওটা করলাম, আমি জানি অনেকের হয়তো দেখারও ধৈর্য থাকবে না, এত লম্বা ভিডিও। অনেকে মনে করে যে এই চ্যাপ্টারের যদি একটা 5 মিনিটের বা 10 মিনিটের ভিডিও বানায় দেওয়া যায়, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। এত টপিক তুমি বুঝবা, তোমাকে আমি বোঝাচ্ছি, তুমি কিন্তু আমার ভিডিও দেখার জন্য বাধ্য না। তুমি আমার ভিডিও নাই দেখতে পারো বা এই টিউটোরিয়ালগুলো না দেখতে পারো। তা আমি কেন টিউটোরিয়ালগুলো দিই, যে দেখতে আসবে, যার প্রয়োজন সেই দেখতে আসবে। কারণ এডুকেশনাল ভিডিওতে কিন্তু কোনো গান বাজনার বিষয় না। তবে আমি এখানে কি করছি, একদম সাদা, মানে একটা হোয়াইট বোর্ড আর একটা কালো মার্কার নিয়ে কোনো ধরনের কি বলে এটাকে মানে কি বলে এন্টারটেইনমেন্ট ছাড়া তোমাদের সামনে লেকচারগুলো দেই। তোমাদের যাদের প্রয়োজন তারা দেখবা, এবং প্রয়োজন যে আছে তোমার সেটা কিভাবে বুঝবে, তুমি তোমার ভিডিওতে এসে ক্লিক করেছো এটার জন্য যে তোমার এই চ্যাপ্টারটা লাগবে। তো তুমি ভিডিও দেখাটা তোমার বাধ্যকতা না। তুমি যদি রিডিং পড়েই পুরো চ্যাপ্টার বুঝে ফেলতে পারো, গুড। আর যদি না পারো তাহলে আমি ব্যাখ্যা করলাম, সো দ্যাট তোমার কাছে এটা যাতে অ্যাকসেপ্টেবল হয়। আবার পুরো টিউটোরিয়াল দেখার মধ্যে পরে যদি তোমার কোনো একটা অংশ বুঝতে প্রবলেম হয় বা কোনো একটা কিছু বেশি জানার আগ্রহ হয়, আমি এগুলোর সবগুলোর উপরে আলাদা আলাদা ভিডিও দিয়ে রেখেছি, দেখে নিতে পারো। আর এনি টাইপ অফ প্রবলেম তুমি ফেস করছো, আমাকে ইউটিউবের কমেন্টে জানিও, ফেসবুকে জানিও। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ওই জিনিসগুলোকে পরবর্তী ভিডিওতে এক্সপ্লেন করার। সো দেখা হবে পরের চ্যাপ্টারে। আমি ধারাবাহিকভাবে পুরো চ্যাপ্টারগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।